শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আয়ত্রী এক প্রকার দিশাহারা হয়ে পড়েছে। পথ হারা পথিকের ন্যায় এলোমেলো পায়ে হেঁটে চলেছে। কিছু দূর এগোতেই আশার আলো দেখলো আয়ত্রী। দূর থেকে দেখতে আয়াত চিনতে খুব একটা অসুবিধা হয়নি তার। ছেলেগুলো অনেকটা কাছাকাছি চলে এসেছে, ওদের বাজে মন্তব্যগুলো বেশ বিশ্রীভাবে শোনা যাচ্ছে। আয়ত্রী নিজেকে কিছুক্ষণ স্থির রেখে দাঁড়িয়ে পড়লো। এত বখাটেদের চোখ দুটো যেন জলজল করে উঠল। খুশি মনে এগোতে আয়ত্রী সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো। প্রাণপণে দৌড়াচ্ছে আয়ত্রী। আয়াতের অবস্থান খুব একটা দূরে ছিল না, এক প্রকার হুমড়ি খেয়ে পড়ার মতো। আয়ত্রী আয়াতের সম্মুখীন হলো। পড়তে পড়তে নিজেকে সামনে নিল। আচমকা এমন কাণ্ডে বখাটে ছেলেগুলো হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দূর থেকে যতটুকু সম্ভব আয়াতকে পর্যবেক্ষণ করে নিল তারা। দূর থেকে দেখে এইটুকু বুঝলো যে কোনো আম পাবলিক নয় আয়াত। তার গেট আপ দেখে প্রভাব ভালোই টের পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ঝুম বৃষ্টি নামলো। আয়াত গাড়ি পার্ক করে পাশের একটা বাড়ির প্রবেশদ্বার অবস্থান করছে। লক্ষ্য বৃষ্টি বিলাস করা। আর আয়াত্রী হয়তো এই জন্যই এখানে সেফ আছে। প্রবেশদ্বারের উপর ছাউনির ন্যায় বাড়িটি বেশ পুরনো। আশপাশটায় শ্যাওলা জমি একাকার হয়ে আছে। আয়ত্রীকে দেখে আয়াত ঘাটলো না বেশিক্ষণ। আয়ত্রী নিচ থেকেই বলি উঠল, আসলে বৃষ্টি হচ্ছিল তো। আয়াত মাথা নেড়ে ভেতরের দিকে প্রবেশ করলো। পেছন পেছন আয়ত্রীও চলল। আয়ত্রী মূল ঘটনা বলতে পারছে না। মনে হচ্ছে আয়াত যদি ভুল বুঝে বসে। আয়ত্রী কথাটা না বলার সিদ্ধান্ত নিল। আয়াত আয়ত্রীকে প্রশ্ন করলো, স্কুল থেকে বাসায় ফেরার পথ বোধহয় এইটা না, রাইট? আয়ত্রী মাথা নাড়লো। আয়াত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। আয়ত্রী কিছুক্ষণ হাঁসফাঁস করে ঝটপট বলে ফেলল, আসলে আমরা সবাই মিলে একটা জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে এই রাস্তায় বাড়ি ফিরতে হয়। তুমি অবশ্য এইসব ছাড়া পারোটা কি? আয়ত্রী মাথা নাড়লো। নীরবে নিজের অপমান সয়ে গেল। দুজনে নীরবতায় ডুব দিল। বৃষ্টির রিমঝিম শব্দে মুখরিত চারপাশ। কাছ থেকে ভেসে আসছে কোনো একটা বন্য ফুলের তীব্র সুবাস। আয়ত্রী চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে। আয়াতের কপালে ভাঁজ পড়ল। আয়ত্রীর এভাবে দৌড়ে আসা তার কাছে মোটেও ভালো স্বাভাবিক ঠেকছে না। নিজেদের গ্রাম থেকে অনেকটা দূরে অবস্থান করছে তারা। এই জায়গাটির নাম তার জানা নেই। আশেপাশে কোথাও মাইল ফলকও নেই। এখান থেকে মিনিট 40 পথ হাঁটলে তবেই সড়ক পৌঁছানো যাবে। অতঃপর গাড়ি চেপে আয়ত্রী আয়াত দুজনই বাড়িতে যাওয়া লাগবে। আয়াত একটা কাজে এদিকটা এসেছিল। আয়ত্রীর বলা লোকেশন অনুযায়ী আয়ত্রী যে পথটা একা এসেছে, পুরো পথটাই নীরবতায় ঘেরা শুনশান এলাকা। এখানটা নির্দ্বিধায় কাউকে খুন করে গুম করে দেওয়া যাবে, টের পাবে না একটা কাকপক্ষীয়। আর আয়ত্রী বিরূপ আবহাওয়ার মধ্য দিয়ে একা একাই এই পথে এসেছে। আয়াতের ভীষণ রাগ হলো। মেয়েটা এত উড়নচণ্ডী কেন? আজ যদি কোনো অঘটন ঘটতো? আয়াতের মনে হলো সে নিজেও একজন ছেলে। এরূপ জনমানবহীন একটা জায়গায় আয়াত্রী তার কাছে নিজেকে সুরক্ষিত মনে করে নিশ্চিন্তে আছে। আয়াতের বেশ অবাক লাগলো, সাথে ভালো লাগাও কাছে ধরলো। এই ভেবে যে কেউ একজন তাকে ভরসা করেছে। বৃষ্টির ঝাপটা আয়াত্রীর মুখের উপর পড়েছে। হিজাব ইতিমধ্যে অনেকটা ভিজে গেছে। কারুকার্য খচিত ওড়না শালের মতন রেখেছে আয়াত্রী। আয়াতের কাছে আয়াত্রীর সৌন্দর্য এখন বেশ আভিজাত্য মনে হচ্ছে। সদ্য প্রেমে পড়া প্রেমিকের চোখে আয়াত্রীকে এখন নতুন বইয়ের মতো মনে হবে হয়তো। আয়াত চমকে গেল। তারও কি তাই মনে হচ্ছে? তবে তার মাথায় এ ধারণা আসলো কিভাবে? এসব 7-5 ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেললো আয়াত। দমকা হাওয়ার আয়াত্রী অন্যটা মৃদু উঠছে। মাঝে তা আয়াতের সীমারেখা অতিক্রম করে ফেলেছে। আয়াত লক্ষ্য করলো আয়াত্রীর হিজাবটা নড়বড়ে, গলার দিকটা ক্রমশ খুলে যাচ্ছে। আয়াত্রীর ঘামে ভেজা কপাল, ছোট্ট ছোট্ট চুলগুলো লেপ্টে আছে। তবে হিম শীতল হাওয়ায় আয়াত্রীর ঘাম বাষ্পীভূত হয়ে যাচ্ছে। ঝাপটা নেত্র পল্লবে ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা জমে গেছে। আয়াতের ফের দৃষ্টি সংযত করতে চেষ্টা করলো। তার মনে হলো কিছু একটা বলা উচিত, তবে বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না।
আয়াত্রী বেশ কিছুক্ষণ পর চোখ খুললো, নিজেকে স্থির করে নিয়েছে এতক্ষণ যাবৎ। আয়াতও একজন পুরুষ, কিছুক্ষণ আগে অন্য পুরুষের দ্বারা হয়রানির শিকার হয়ে এখন ভয় হওয়াটা স্বাভাবিক, তবে ভয়টা বেশ তীব্র হচ্ছে না। আয়াত্রীর আয়াতকে ভরসাযোগ্য মনে হচ্ছে। সেই লোকটাকে দেখেছে কদিন যাবৎ। আয়াত্রী বেশ হঠাৎই অবাক লাগলো, আয়াতের নাম ব্যতীত তেমনই কিছুই জানে না, কেউ কাউকে জানেও না, তবুও তারা পরিচিত। আয়াত্রী বিড়বিড় করে উঠল, একটা গানের কিছু অংশ মনে পড়ল, এমন যে আপন কেউ নয় সে, তবুও এ পর নয় তো। মনে দ্বার খুলে তাকে ডাকা যাবে না তো। তোমার নাম কি? আয়াতের প্রশ্নে আয়াত্রীর ভাবনায় ভাটা পড়ল, অবাক হয়ে প্রশ্ন করল। আপনি আমার নাম জানেন না, অথচ আমি জানি। আয়াতের কপালে ভাঁজ পড়ল, মেয়েটা এমন কেন? প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করছে। আয়াত কিছু বলবে তার আগে খুব জোরে জোরে কোথাও একটা বাজ পড়লো। আয়াত্রী ছিটকে পড়ল, তাদের অবস্থান প্রায় কাছাকাছি হয়ে গেছে। আয়াত আয়াত্রীর মুখপানে তাকিয়ে আশ্বাস দিল, ভয় পেও না। তাদের বাক্য সমাপ্ত হওয়ার আগে কিছু লোকের সমাগম ঘটল। এই বৃষ্টির বাদলে ভিজে চুপসে গেছে লোকগুলা। কিছু বুঝে ওঠার আগেই তারা আয়াত্রীকে দুই দিকে দাঁড় করালো, সাথে ছুড়ে দিল অজস্র বাজে মন্তব্য। একজন বৃদ্ধ হাত থেকে সিগারেট ফেলে বাজখাই গলায় বলল, আমাদের এলাকায় আকাম করবা এটা তো হইব না, ও গড়ে বাইন্দা রাখ, সালিশ করমু। আয়াত ঠান্ডা মাথায় তাদের বোঝানোর চেষ্টা করলো। দেখুন, আপনারা ভুল ভাবছেন, এমন কিছুই না। আমরা খারাপ কিছুই করছিলাম না। ওনারে তো শহরের বাবু মনে হইতেছে, তো এক কাম করো, বিয়া পড়াইয়া দাও। সবাই তার কথায় সায় দিল। উৎসুক জনতা যেন লাঠি পেটা করে ইমাম সাহেবকে হাজির করেছে। আয়াত্রী আধার মুখে আয়াতের দিকে তাকাচ্ছে। বিয়ের তোড়জোড় শুরু হতেই আয়াত্রী আয়াতকে বিয়ে না করার ইঙ্গিত দিল। তা চক্ষু গোচর হতে একজন লোক আয়াত্রীর গালে চর বসালো। আয়াতের বুকখানা থপ করে উঠল। বকাটে ছেলেটা লোভাতুর দৃষ্টিতে আয়াত্রীর দিকে এগিয়ে গেল, তাকে ছুঁয়ে দেওয়ার জন্য আয়াত চেঁচিয়ে উঠল, ওর গায়ে হাত দেবে না। আমরা বিয়ে করব, সুতরাং এমন কোনো কিছু করবে না যাতে পস্তাতে হয়। রাগে ফুঁসতে ফুঁসতে আয়াত কবুল বলে ফেললো 3G স্পিডে। আয়াত্রী কান্না মিশ্রিত ভাঙা কণ্ঠে কবুল বলল। জটলার মধ্যে একজন বলে উঠল তখন, নিশ্চিত কোনো আকাম করছে, তাইলে বিয়া করতে রাজি হইছে কেমনে দেখছো? আয়াত চমকে উঠল। তার সোনায় মোড়ানো চরিত্র বুঝতে শেখার পর থেকে তিলে তিলে গড়ে তুলেছে নিজেকে, আজ তাতে দাগ লাগালো। একটা ছেলে ফোন বের করতে আয়াত হুঙ্কার দিল, ছবি তুলে দিতে চাইছো? আমার ফোন আছে। বলেই নিজের সেলফোন বের করে দিল। ছেলেটি কিছু বলবে তার আগে একজন লোক বলল, যা বলতেছে কর, পাপসাপ দেখে মনে হয় ক্ষমতা আছে। বিপদ ডাকিস না, তগর কথায় আমরা আইছি। মনে তো হয় ভদ্রগরের লোক। ছেলেটি দমে গিয়ে একটি ছবি তোল। আয়াত ক্ষিপ্ত হাতে ফোন নিয়ে নিল, তপ্ত শ্বাস ফেলে চারিদিকে দেখল। সবার দৃষ্টি আয়াত্রীর দিকে নিবদ্ধ। ছেলেগুলো যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। আয়াত্রী হাত ধরে টেনে নিয়ে বেরিয়ে গেল। ধূপধাপ শব্দে গাড়ির দরজা খুলে তাতে উঠে পড়ল। যাওয়ার আগে ধসে পড়া প্রায় প্রবেশদ্বার বাড়ির নাম দেখল, প্রশান্তি নীর। আয়াত ড্রাইভিং শুরু করলো। পেছনের বখাটে গুলোর আফসোসের সীমা রইল না। তারা আয়াত্রীর ক্ষতি চেয়েছিল, কিন্তু কিছুই হলো না। তার চেয়ে বরং আয়াতের মতো সুদর্শন সুপুরুষের সাথে বিয়ের মতো ঘটনা ঘটে আয়াত্রীর উপকারী হলো। আয়াত ড্রাইভিং করছে, কপালের রক্ত স্পষ্ট রাগে দপদপ করছে। তার ভাবতেই অবাক লাগছে, নাম না জানা এই মেয়েটি এখন তার স্ত্রী। নাম অবশ্য এখন জানে, একটু একটু যা শুনেছে মেয়েটির নাম তাহিয়া। আয়াত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না। এর মাঝে আয়াত্রী থেকে থেকে ফুপিয়ে উঠছে। এতে আয়াতের রাগের মাত্রা বাড়ছে বই কমছে না। গাড়ি থামিয়ে আয়াত আয়াত্রীর দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, কান্না থামাও। আয়াত্রী থামলো না, বরং তার কান্নার বেগ বাড়তেই লাগলো। আয়াত চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো। আয়াত্রীর প্রতি তার ভালো লাগা আছে, তার মানে এই নয় যে এইভাবে হুট করে বিয়ে করবে। পরিবারের বড় ছেলে সে, তার এভাবে বিয়ে আয়াতের মাথা কাজ করছে না। তাছাড়া লোকগুলো তখন
তাকে চরিত্র নিয়ে সার্টিফিকেট প্রদান করেছে। তাতে আয়াত অভ্যস্ত নয়। অতিরিক্ত রাগ কন্ট্রোল আনতে গিয়েই কন্ট্রোললেস হয়ে পড়ল আয়াত। সব রাগ জেদের কেন্দ্রবিন্দু আয়াত্রীর ওপর পতিত হলো। চিৎকার করে বলে উঠল, কাঁদছো কেন মেয়ে? সুশিক্ষিত পরিবার, টাকা পয়সা সব দিক দিয়ে কম কিছু পাচ্ছ না, তাহলে কিসের এত ন্যাকাকান্ডা? সাথে নিয়ে যাবো তোমায়, টাকা স্বীকৃতি দুটোই পাবে। থামো। আয়াত্রী ভীষণভাবে আহত হলো। আয়াত রাগে ফুঁসতে ফুঁসতে ফের গাড়ি স্টার্ট করলো। সবসময় সে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, আজও তাই হলো। কিছুক্ষণ পর আয়াত্রীর ফোন বাজতে শুরু করলো। আয়াত ফোন তুলতে ইশারা করলো। আয়াত্রী কাপা হাতে ফোন তুলতেও কিছু বলতে পারলো না। ফোন স্ক্রিনে মিথিলা নামটি ভেসে উঠল। আয়াত্রীর কাছ থেকে ফোন নিয়ে কানের কাছে ধরতে অপর পাশ থেকে উদ্গ্রীব কণ্ঠস্বর ভেসে এলো, কোথায় তুই তাইহি? আন্টি ফোন দিচ্ছে বারবার। আমি ভাবলাম কোথাও গেলি নাকি, পরে মনে হলো প্রেমিকবিহীন তুই কোথায় যাবি। তবু তোকে না জিজ্ঞেস করে কিছুই বলিনি। এখন বল কি বলবো, আমার কাছে আছিস বলি। আপনার ফ্রেন্ড ঠিক আছে, আমি খুব দ্রুতই আপনার কাছে তাকে পৌঁছে দিচ্ছি। ওর বাসায় একটু ম্যানেজ করুন। বলেই আয়াত ফোন রেখে দিল। মিথিলাকে অবাক হওয়ার সুযোগটি পর্যন্ত দিল না। কিছু দূর যাওয়ার পর গাড়িতে সমস্যা দেখা দিল। আয়াত একটি মেকানিক শপের সামনে গাড়ি থামিয়ে নেমে পড়ল গাড়ি ঠিক করার উদ্দেশ্যে। ফিরে এলো বেশ কিছুক্ষণ পর, তখন দেখলো গাড়ি শূন্য। আয়াত্রী নেই সিটে। একটি ভাঁজ করা কাগজ, প্রথমেই গোটা গোটা অক্ষরে লেখা, আপনাকে ঝামেলায় ফেলার জন্য সরি, আমি চলে যাচ্ছি, চিন্তা করবেন না। আয়াত কিছুক্ষণ থম মেরে থেকে চিঠিটা গাড়ির মিউজিক বক্সের কোণে ছুঁড়ে মারল। তার অস্থিরতা বাড়তে লাগলো। আয়াত্রীর বর্ণনা দিয়ে আশেপাশে মানুষকে প্রশ্ন করতেই জানতে পারলো আয়াত্রী রিক্সা করে চলে গেছে। আয়াত ক্ষিপ্ত হাতে ড্রাইভ করছে। আয়াত্রীর জন্য প্রায় 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিছুক্ষণ আগে বাবা ফোন দিয়ে জানিয়েছে কালকে রাতেই তাদের ফ্লাইট, আর এর কোনো হেরফের চলবে না। দাদুর শরীর খারাপ, ডাক্তার দেখানো বেশ জরুরি। আয়াত তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আয়াত গাড়ি থামিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। মেজাজ তার পুরোটাই বিগড়ে গেছে। এই অবস্থায় ড্রাইভ করা মানে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। রাগলে তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। চোখ বন্ধ করতে তখন আয়াত্রীকে ওই ছেলেটার চরমারা দৃশ্যটা ভেসে উঠল। আয়াতের চোখ শক্ত হয়ে এলো। আয়াত্রী তার ওই বান্ধবীর বাসায় গিয়েছে, এই ব্যাপারে আপাতত নিশ্চিত। তাই বলে এভাবে চলে যাবে? আবার ফোন বাজতে আয়াত রাগে গাড়ির স্টিয়ারিংয়ে বাড়ি মারল। বিড়বিড় করে বলে উঠল, একদিনই সব ঝামেলা শুরু হতে গেল। কিছুক্ষণ স্থির থেকে আয়াস আরাবকে ফোন দিয়ে সব গোছগাছ করে রাখতে বলল। তারপর নিজের মতো করে গাড়ি চালাতে শুরু করলো। আয়াত্রীর বাড়ির ঠিকানা সে জানে, নিহালের সাথে গিয়েছে, তবে ওর পরিবার সম্পর্কে কিছু না। আয়াত্রীর নাম একবার শুনেছিল, তাও বেমালুম ভুলে গিয়েছিল। বিয়ে পড়ানোর সময় নামটা শুনে মনে হয়েছিল মেয়েটির নাম, মাত্র জানলো। এখন মনে পড়েছে সেদিন যখন নিহাল তাহি আপু ডেকেছিল তখন বুঝেছিল। আয়াত নিজের প্রতি বিরক্ত হলো। কাজের কথা না ভেবে যত অকাজ ভাবছে। এবার তার নিজের উপরেও রাগ হলো বেশ। স্বল্পভাষী আর গুরু গম্ভীর হাওয়ায় এই একটা অসুবিধা, তার মানুষ সম্পর্কে কম জানে। এই যে আয়াত এখন শুধু জানে নিহালের নাম, নিহালের বড় বোন তাহিয়া, আরেক বোন নুসাইবা। কি অদ্ভুত মানুষ, এতটা বোকা কি করে হতে পারে মানুষ? তবুও আয়াত নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করলো, নিজেকে শুধালো দাদুকে ডাক্তার দেখে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে আছি, তারপর গ্রামে এসে ডিরেক্ট নিহালের বাড়ি যাব। এর ফাঁকে তাদের এই অনিশ্চিত সম্পর্ক নিয়ে কিছু একটা ভেবে সঠিক সিদ্ধান্তে আসা যাবে। আয়াত তার সিদ্ধান্তে স্থির হলো। অতঃপর ঠান্ডা মাথায় পথ চলা শুরু করলো। সাথে ছিল মন আর মস্তিষ্কের অমিল না জানা প্রশ্নের বিশাল জটলা। সে যে অন্য একজনের অপেক্ষায় আছে। আয়াত্রী দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে কান্না করছে। মিথিলা বিচলিত মুখে বসে আছে। তার অন্য সময়ের মতো করে প্রাণ প্রিয় বান্ধবীর কান্না দেখে কান্না পাচ্ছে না, বরং তার এখন আয়াত্রীর মিষ্টি একটা বউ মনে হচ্ছে। খোলা চুলগুলো জানালা দিয়ে ধেয়ে আসা ঝোড়ো হাওয়া ঝাপটায় থেমে থেমে উঠছে। মেরুন রঙের ওড়নাটা তার উপর সুতির কারুকাজ করা। ওড়নাটা অনেকটা বউ বউ ভাব নিয়ে আসছে। আয়াত্রীর পোশাকের রংটা নতুন বউদের জন্য প্রায়শই ব্যবহার করা হয়, সেই সুবাদে তাকে নতুন বউই মনে হচ্ছে। তার উপর কান্না করার ফলে চোখের কাজল লেপটে গেছে,
ঠোঁট দুখানা কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে। নতুন বইয়ের জন্য এইটুকুই যথেষ্ট। মিথিলা আয়াতের জন্য বেশ আফসোসও লাগলো। ভদ্রলোক আয়াত্রীর এই রূপ দেখলে প্রেমে উল্টে পড়ে আহত হতো নিশ্চিত। হার্ট অ্যাটাক এর সম্ভাবনাও ছিল। মিথিলা ফিরফির করে বলল, মিস করে গেলেন আয়াত সাহেব। মিথিলা তপ্ত শ্বাস ফেললো। রাগ করলে বঞ্চিত হতে হয়, যেমনটা আয়াত হয়েছে। তবে আয়াতের খুব একটা দোষও নেই। বেচারা তো জানি না আয়াতটি কেন ভাবে ছুটে গিয়েছিল। তাছাড়া তার ওপর অমন দোষ চাপানো হয়েছিল। যাই হোক, আয়াত্রী এমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এরূপ সাহস দেখিয়ে চলে আসা উচিত হয়নি। মিথিলার ইচ্ছে করলো আয়াত্রী লাল হয়ে যাওয়া গালে আরেকটা চর বসাতে। সব জায়গায় পাকনামি করে, তার আগে ইচ্ছে করলো হুমায়রা ও তার মহাপুরুষ ভাইটাকে চর থাপড় দিতে, বলতে, আঙ্কেল গুরুম নিন। যদিও বস্তাতে ওই ভাইয়ার সামনে মিথিলা একেবারে ভেজা বেড়াল। মিথিলা আবারও বিড়বিড় করলো সাকিব ভাইয়াকে সামনে এসে। সাকিব ভাইয়াকে মনে মনে বাচ্চা কাচার বাবা টু নাতি নাতনির দাদাও ভাবে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে কোনো কারণ ছাড়াই ওনাকে মিথিলা বেশ ভয় পায়। তার ধারণা যদি সে ওনাকে স্বাভাবিক কোনো প্রশ্ন করে যে কেমন আছেন ভাইয়া, তবুও এই লোকটা তাকে ডেকে নিয়ে একটা থাপ্পড় দিবে। থাপড়ে দাঁত ফেলে দেওয়ার সম্ভাবনা 100%। এরই মাঝে বেশ শব্দ করে দরজা খুলে হুমায়রা প্রবেশ করল। আবার একইভাবে আটকে বসে পড়ল। হুমায়রাকে দেখে আয়াত্রী কান্না থামিয়ে নড়ে চড়ে বসলো। মিথিলা অবাক হয়ে বলল, এই রাতে কোত্থেকে টপকালি? আরে বলিস না, ভাইয়ের হাতে পায়ে ধরে তবেই এসছি। বলছি গ্রুপ স্টাডি আছে। বললি আর রাজি হয়ে গেল? কেন হাতে পায়ে ধরেছি তা কম কিসে? ওহো। হুমায়রা আয়াত্রীর কাজ ঘেঁষে বসে পড়ল। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ আয়াত্রীকে পর্যবেক্ষণ করে বলে উঠল। কি হয়েছিল তাহি? আয়াত্রী চোখে মুখে আবারও কান্নার রেশ ফুটে উঠতে হুমায়রা বেশ করুণ মুখে বলল, না না বোন, কান্দিস না প্লিজ, তাইলে আমিও এখন কানমু। আয়াত্রীর ফোনে তখন মায়ের কল এলো। আয়াত্রী মায়ের সাথে কথা বলল। মেয়ের খবরাখবর জিজ্ঞেস করে তিনি ফোন রেখে দিলেন। আয়াত্রীর আবার কান্না পেল। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনে তার বাবা মা কি বলবেন তাই ভেবে ভয় করছে। আচ্ছা, তারা আয়াত্রীর সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাটা অনুধাবন করতে পারবে তো, নাকি আয়াত্রীকে ভুল বুঝে বসবে? আয়াত্রী আবার কেঁদে ফেলল। ব্যাপারটা ছড়িয়ে পড়লে বাবা মায়ের সম্মানে আঘাত লাগবে। বাবা হয়তো সহ্যই করতে পারবেন না। মিথিলা আয়াত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিছু একটা হয়ে যাবে দোস্ত, ভাগ্যের উপর ছেড়ে দে। আয়াত্রী মাথা নাড়ল। হুমায়রার সম্পূর্ণ ঘটনা শোনার জন্য ঘ্যান ঘ্যান করতে লাগলো। আয়াত্রী লম্বা শ্বাস নিয়ে আরেকটা বার ঘটনাটি আওড়ালো। শুনে হুমায়রা কিছুক্ষণ থ হয়ে বসে রইল। কিছুক্ষণ পর কঠিন মুখে করে আয়াতকে একটা ঘালি দিল। আয়াত্রীর মধ্যে তেমন ভাবাবেগ দেখা গেল না। হুমায়রা শক্ত মুখেই বলে উঠল, আমি বুঝি না ভাই, একটা মানুষ এমন কেমনি আজব, মাথা খারাপ নাকি এমন? পুরো কথা শেষ করার আগে মিথিলা ধমকে উঠল। বেচারি একদম চুপসে গেছে। বিড়বিড় করে বাকি কথা শেষ করলেও কারো বোধগম্য হলো না। আয়াত্রী কান্না বাদ দিয়ে হুমায়রা চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে রইল। সবটা না জেনে একজনকে কটু কথা বলার তোর বাজে একটা অভ্যাস। আমার এটা একদম বিরক্ত লাগে। মিথিলার কথা শুনে হুমায়রা চোখ মুখ খিচে রইল। মিথিলা দম নিয়ে বলতে লাগলো, ওই লোকটা না থাকলে আমরা আমাদের বান্ধবীকে এখন হয়তো অন্য অবস্থায় পেতাম। কে জানে কি হতো তাইহের সাথে, ভেবেই আমার গা শিউরে উঠছে। কি না হতে পারতো বল। আর আয়াত সাহেব এখন তাহির স্বামী, এটাই চরম সত্যি। উনি আমাদের একজন শ্রদ্ধাই ভাজন লোক। হুমায়রা মাথা নাড়ল। মিথিলা পিড়পিড় করে বলল, কাণ্ড জ্ঞানহীন একটা। বকা দেও কেন? না বকা দেবো না, কোলে তুলে আদর দেবো। আয়। তোরা থামবি? আয়াত্রীর কথা দুজনেরই কথা কাটাকাটি থেমে গেল। মিথিলা উঠে গিয়ে খাবার নিয়ে আসলো। প্লেটে ভাত নিয়ে মাখতে মাখতে আয়াত্রীর পাশে বসে পড়ল। লোকমা তুলে আয়াত্রীর মুখে তুলে দিল। হুমায়রা কাঁচুমাচু মুখ করে বলল, আমারও খিদে পেয়েছে। তাই নাকি? তবে বিশ্বাস কর, আমাদের লেক্সাক্স বিস্কুট নেই। আয়াত্রী কিছুক্ষণ বোকার ন্যায় তাকিয়ে রইল। অতঃপর সে হেসে ফেলল। মনে মনে ভাবলো, সত্যি তার বান্ধবীগুলো সপ্তম আশ্চর্য থেকে কম যায় না।
এই যে তাদের সাথে কান্না করতে এসে হেসে ফেলতে হচ্ছে। মনে হুমায়রা কঠিন মুখে বসে আছে। তার মতে মিথিলা তাকে পাত্তা দিচ্ছে না। অপমানের একটা পর্যায়ে থাকা উচিত। মিথিলা মুখ টিপে হাসলো, স্বাভাবিক কণ্ঠে বলল, কি রে হুমুর বাচ্চা? বাচ্চা বলছিস কেন? দেখতে তো বাচ্চাই, বাচ্চা বলবো না তো খালাম্মা বলবো? তাই তো বাতাসি বলে। ওমা, তোকে দেখতে বাচ্চার মতোই লাগে। হুমায়রা চোখ মুখ আরো কঠিনতর হলো। মিথিলা শুধালো, শোন, বলে কি, লেক্সাস বিস্কুট না খেয়ে রাতে ভাত খা। ভাত খাইলে তাড়াতাড়ি বড় হব? না না, আমি তো বড়ই। এইটুকুতে হবে না। না, হরলিক্স খাবো, জুনিয়র হরলিক্স। এই হুমা, হরলিক্স খাওয়া লাগবে না। এর চেয়ে ভালো তুই গরমের ভুসি খা, এতে ভালো পুষ্টি আছে। আপন মনে লেভেল ইনফিনিটি। মিথিলা হেসে হাত ধরে বসিয়ে দিল। হুমায়রাও চুপসে যাওয়া মুখে ভাতের লোকমা পুড়ে দিল। নিকোষ কালো আধার, চারপাশে অদ্ভুত একটা পরিবেশ। টুপটাপ শব্দে বৃষ্টি পড়ছে। হুমায়রা ঘুমের ঘোরে আয়ত্রীকে একবার জড়িয়ে ধরল। আয়ত্রী ঝাড়িয়ে নিয়ে উঠে পড়লো। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়লো। আজ পূর্ণিমা। আয়ত্রীর মনে পড়লো মায়ের ডায়েরিতে লেখা কথাগুলোর কথা। মনে পড়লো, আয়ত্রী হেসে ফেললো। মা এই চাঁদটাকে লিখেছিল ঠান্ডা ও গোলাকার। কি সুন্দর করে সেদিন রাতের সৌন্দর্যের কথা উল্লেখ করেছিল আয়ত্রী। চাঁদের দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলে উঠল, জানেন নিদ্র সাহেব, আপনার অলিখিত বউ আজ অন্য কারো বউ হয়ে গিয়েছে। ইস, নিদ্র সাহেবের জন্য এত সমবেদনা, সাথে তার আয়ুর জন্যেও। মিথিলার গলা শুনে আয়ত্রী একটু চমকে উঠল। পরক্ষণে কপাল চাপড়ালো। এদের সামনে কেন এসব করতে যাচ্ছে? নিদ্র সাহেবকে বেশি মিস করছি আয়ু। তুই আমায় হঠাৎ আয়ু কেন বলছিস? কিছু স্মৃতি বাঁচিয়ে রাখতে। আচ্ছা, এই নিদ্র সাহেবকে কেমন আছেন আমরা জানি না, অথচ ওনাকে নিয়ে কতই না খুনসুটি করতাম। আমি হোমু তোর বর বলেও অখ্যায়িত করতাম। এই লোক আদৌ আমাদের কথা জানে কি? জানিস, আমার একটা ইচ্ছে ছিল যে তুই নিদ্র সাহেবের মুখোমুখি হ। এমনি কি আমার কনফিডেন্স ছিল তোদের দেখা হবে, কিন্তু এখন মনে হচ্ছে তার হচ্ছে না। হলেও আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনটা নয়। তুই তো এখন আয়াত সাহেবের বিবাহিত বউ, তাই নিদ্র নামক লোকটার কিছু স্মৃতি বাঁচিয়ে রাখতেই আমি তোকে আয়ু বলবো। আয়ত্রী হেসে মিথিলার কাঁধে মাথা রাখলো। সাথে বেরিয়ে এলো দীর্ঘশ্বাসের সাথে সংমিশ্রিত আক্ষেপ। আচ্ছা, তোর কি কখনো তোর আসল পরিবার দেখতে ইচ্ছা হয় না? আয়ত্রী চমকে উঠল। আলো আধারি রাতে তার মুখের পরিবর্তন আদল বোঝা গেল না। কিছুক্ষণ নীরব থেকেই বলল, হ্যাঁ, আমার মাঝে মাঝে ওই কাকিমাটাকে দেখতে না ভীষণ ইচ্ছে করে। দাদা দাদিকে দেখতেও এদের সবাইকেই দেখতে ইচ্ছে করে, সাথে নিদ্র নামের লোকটাকেও ভীষণ ভীষণ। হওয়াটাই তো স্বাভাবিক, তোর যে আসল শিকড় তারা। বাবা নামক সেই লোকটাকেও। আয়ু, আরে ভয় পাস না, আমি তাকে দেখিয়ে দিতে পারতাম যে জন্ম দিলে পিতা হওয়া যায় না, আর দেখাতাম আমার সেরা বাবাকে। মিথিলা হাসলো। পেছন থেকে ঘুমু ঘুমু চোখে টলটলে হুমায়রা ওদের মাঝখানে এসে বসে পড়ল। হাত পা ছড়িয়ে বসে পড়ল। ঘুম জড়ানো কঞ্চে পড়ল। আমায় রেখে সব বলে ফেলতেছিস? মিথিলা থমকে উঠল। কাজ হলো না। হুমায়রা তাদের কোলে হেলে দুলে পড়তে থাকলো। আয়ত্রী এক হাতে হুমায়রার বাহু আগলে স্থির করে বসালো। হুমায়রা এক চিলতে হেসে কথার সব ফুল ঝুড়ি নিয়ে বসলো। আয়ত্রীর মন খারাপ গুলো সব উবে গেল। প্রজাপতিরা মনের দরজায় ভিড় করলো। আজকের রাতটাকে তার স্বর্গীয় বলে মনে হচ্ছে, ঠিক মায়ের বর্ণিত সে রাত। তবে এ রাত ভিন্ন, এ রাত বন্ধুত্বের। স্কুলে আয়ত্রী, হুমায়রা, মিথিলা একসাথে প্রবেশ করল। ওদের দেখে সবটা হই হই করে উঠল। আয়ত্রী তেমনই একটা আগ্রহ দেখালো না। সে ভীষণ নির্লিপ্ত। কথা না বাড়িয়ে ক্লাসে গিয়ে ঘাপটি মেরে বসে পড়ল। সবাই বেশ অবাক হলো। মিথিলা বিচলিত মুখে আয়ু আয়ু ডাকতে ডাকতে আয়ত্রীর পিছু পিছু চলল। সবাই বেশ অবাক হলো। একসাথে এতগুলো অবাকের পালা সামলে উঠতে তিশা রীতিমতো হিমশিম খাচ্ছে। এরই মাঝে ঝুমু বলে উঠল, ঈশা, তোর এক্সপ্রেশনের ধরন চেঞ্জ হয়ে যাইতেছে। অবাকের চোটে তোর মুখে একদম হা হয়ে যাচ্ছে। লাইক হা করে তাকিয়ে থাকার নাই, অবাক। হুমায়রা দীর্ঘশ্বাস ফেলল। হতাশামূলক কথাবার্তা বলার আগেই ঘন্টা পড়ে গেল।
সবাই তাদের অবাক হওয়ার রেশ নিয়ে ক্লাসে মনোযোগ হলো। ক্লাস ফাঁকি দেওয়ার প্রশ্নই আসে না। কদিন পর এসএসসি পরীক্ষা। তাছাড়া আয়ত্রীর সাথে সাথে হুমায়রাও চুপসে আছে, তাই ইতুর মাঝেও তেমন কোনো হিলদোল দেখা গেল না। দলের চঞ্চলগুলো যদি চুপ থাকে তেমন হয়েছেও দেখা গেল না। ঝুমু একের পর এক ক্লাস শেষ করলো বেশ বিরক্ত নিয়ে। ব্রেক টাইমে যে যার মতো খাওয়া দাওয়া শেষ করে নিল। এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। চৈত্রী ব্যাগ নিয়ে আয়ত্রীদের বেঞ্চের দিকে এগিয়ে আসতে আয়ত্রী ফ্রিকুচকে থাকাল। চৈত্রী একটু হেসে পড়ল। সামনে বসে এত মনোযোগী হয়ে ক্লাস করতে ভালো লাগে, তাই না? চৈতিও বোরিং হচ্ছে, ভালোই। আয়ত্রীর কথা চৈতির চোখ বড় বড় করে তাকালো। আয়ত্রী কখনো চৈতিকে স্বাভাবিকভাবে চৈতি বলে না। সে চৈতিকে ডাকে চৈত্রের সকাল বিকাল। সকালে দেখা হলে সকাল ডাকে, বিকালে দেখা হলে বিকাল, কখনো বা চৈত্রের মধ্যাহ্ন। কিন্তু এই প্রথম হয়তো আয়ত্রী এইভাবে চৈতি বলে ডাকলো। ভালো করে খেয়াল করতেই দেখা গেল শুধু চৈত্রী নয়, বরং সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ঝুমুর চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। আয়ত্রীর চোখ মুখ কুচকে বলা, মিথিলা কিরে ভাই, এমন লুক দেস কেন? মনে হয় যেন কারে খুন করছি। খুনের চেয়ে বেশি করছিস। চৈতিকে চৈতি ডেকে ফেলি, কেমনে পসিবল? আর মিথি, হুমু তো তোকে নতুন নামে ডাকতে শুরু করেছে। মা, তাহিরকে আবার আগে করলো নাকি? প্রেম প্রেম খেলতে গিয়া তোর বুদ্ধি পুরাই লোপ পাইছে নাজমুন। ওর আর একটা নাম আছে আয়ত্রী। ওইটা শর্ট ফ্রম আয়ুডাকে। সম্মতি দিয়ে জানালো হ্যাঁ তাই, সাথে এও জানালো সে এখন থেকে এই নামই ডাকবে। এইসব তাহি তুহি বলতে তার মোটেও ভালো লাগে না। আয়ত্রী নামটা ভীষণ সুন্দর। নামটা যে রেখেছে সে নিঃসন্দেহে ট্যালেন্টেড পারসন। হুমায়রা মুখ বাঁকালো। ইনডাইরেক্টলি নিদ্রের প্রশংসা করছে এই মেয়ে। তার মোটেও ভালো লাগে না নিদ্র নামক বচ্চাত লোকটাকেও। ঝুমুও সায় দিল যে আয়ত্রী নামটাই সুন্দর। এতদিন সবাই এক নামে ডেকে এসেছে, তাই ডাকা হয়নি। এখন যেহেতু উদ্যোগ নিয়েছে তো ডাকা যেতেই পারে। তারপর বেশ কিছুক্ষণ আড্ডা চললো। এরই মধ্যে তিশা যতবার কিছু বলেছে, সাথে ঝুমুর পচানি পেয়েছে ফ্রিতে। তিশা ঝুমুর সামনেই যাই বলুক না কেন একটা না একটা ভুল হবে, ব্যাস ঝুমুও ছেড়ে দেয় না। গায়ত্রীর মতে রাঁধুনি মশলাবিহীন রোস্ট যেমন, তিশা বলতে চাইবে আমার অনুভূতি, কিন্তু উচ্চারণে ভুল করে বলবে আমার অনুভূতি। তখন ঝুমু গভীর মুখে বলবে, তোকে স্কুলে কে পড়তে দিছে তিসু? অনুভূতি? এর চাইতে আলুভূতি বলতি ভালো শোনাতো। এভাবেই চলছে। স্কুল ছুটি হতেই দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। সারাদিনের ক্লাস শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরার তাড়া। বন্ধুরা সব জটলা পাকিয়ে হাতে হাত রেখে এগিয়ে চলেছে মিছিলের ন্যায়। কেউ একটু থেমে যাচ্ছে, কেউ বা হাসি ঠাট্টা করছে। আরও কিছুক্ষণ সাথে থাকার জন্য কিছু কিছু দল দুর্বা ঘাসের উপর বসে পড়ছে। শুরু করে দিয়েছে জম্পেশ আটা। মিথিলা আয়ত্রীর হাত ধরে এগিয়ে চলেছে। প্রতিদিনের ন্যায় আজকেও আয়ত্রীর হাতে ইচ্ছে মতো চিমটি কেটে যাচ্ছে। এটা মূলত তার একটা স্বভাব। যার হাত ধরে হাঁটে তাকে চিমটি কাটে। আয়ত্রী আজকে অন্য দিনের মতো মোটেও রেগে যাচ্ছে না, কিংবা নিজেও ফেরত দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে না। সে শুধু হাতখানা সরিয়ে দিচ্ছে। আয়ত্রীর দৃষ্টি ভর করেছে রাজ্যের সব উদাসীনতা। জীবনে অদ্ভুতভাবে ঘটে যাওয়া এই অনিশ্চিত সম্পর্ক নিয়ে আয়ত্রী দোটানায় ভুগছে। পাশে মিথিলা দীর্ঘশ্বাস ফেলল। অন্য সময়ে তে আয়ত্রীর দুরন্তপনায় সে নিজেই বিরক্ত হতো, অথচ এখন আয়ত্রী নিজ থেকে চুপসে গেছে। মেয়েটাকে এভাবে দেখতে তার মোটেও ভালো লাগছে না। নিয়তির উপর আমাদের জীবনের মোড় ঘোরা কতটা নির্ভর করে তা যেন মিথিলা খুব করে টের পাচ্ছে। কালকেও তো সব ঠিক ছিল, কতটা হই হুল্লোড় করেছিল আয়ত্রী, অথচ আজ এক অদ্ভুত ঘটনা এলোমেলো হয়ে তার জীবন। মিথিলার বুক ফুঁড়ে আবারও বেরিয়ে এলো দীর্ঘশ্বাসের দলেরা। স্কুল থেকে বেরিয়ে সড়কের দিকে এগোতে দেখা গেল তশরিফ সাহেব রিস্কা নিয়ে বসে আছে। আয়ত্রীর মুখে হাসি ফুটল। মনে মনে ভেবে রেখেছিল বাবাকে একটা ফোন করে নিবে। স্কুলে ফোন নেওয়া নিষেধ, তবু ওদের
মধ্যে কিছু দুষ্টু লুকিয়ে ফোন আনে। আয়ত্রী মাঝে মাঝে এই কাজটা করে। কালকেও ফোন এনেছিল, বাড়ি ফেরা হয়নি। মিথিলাদের বাসায় তো ছিল রাতটুকু, তাই এখনো সাথেই আছে। আয়ত্রী তপ্ত শ্বাস ফেলল। কালকেও তার জীবনে একটা অন্যরকম ছিল। এখানে শত ডানার প্রজাপতিরা ঝাঁক বেঁধে উড়ে চলত। হুট করে আসা প্রচণ্ড কাল বৈশাখী সব এলোমেলো করে দিয়ে গেল। আয়ত্রী বান্ধবীদের বিদায় জানিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বাবার দিকে। ঝুমু ও সাবলীলভাবে বিদায় জানালো। নাজমুন সুমাইয়া যোগ করলো, বেপ্পি মিস করবো, লাভ ইউ ইত্যাদি ইত্যাদি। ইতু কিছুটা বিচলিত কণ্ঠে হুমায়রাকে শুধালো।